ফিরে এলাম বিরতির পর। বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন আতঙ্ক। আউটডোর বিল্ডিং এর বাইরে বসানো এসি মেশিন থেকে হঠাৎ করে ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তে গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা নিয়ে হাসপাতালের রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় আউটডোরে। বিধাননগর মহকুমা হাসপাতালে আগুন আতঙ্ক। আউটডোর বিল্ডিং এর বাইরে বসানো এসি মেশিন থেকে হঠাৎ করেই ধোঁয়া বেরোতে দেখা যায়। মুহূর্তেই গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়, যা নিয়ে হাসপাতালে রোগী এবং রোগীর আত্মীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। রীতিমতো হুড়োহুড়ি পড়ে যায় আউটডোরে। খবর পেয়েই হাসপাতালে ছুটে যায় দমকলের দুটি ইঞ্জিন। ছুটে যান পুলিশের উচ্চপদস্থ আধিকারিকেরাও। যদিও বড় সড়ো কোনো বিপদ হয়নি, কিছুক্ষণের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। উল্লেখ্য, অন্যতম গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতালগুলির মধ্যে একটি বিধাননগর মহকুমা হাসপাতাল। বহু মানুষ আউটডোরে ডাক্তার দেখাতে আসে। সেখানে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। অন্যান্য দিনের মতো বৃহস্পতিবার সকালেও হাসপাতালের আউটডোরে রোগী এবং রোগীর আত্মীয়দের ভিড় ছিল। সেই সময় এসি মেশিন থেকে ধোঁয়া বের হতে দেখেন স্থানীয়রা। দমকলের এক আধিকারিক জানিয়েছেন, বিধাননগর হাসপাতালে ওপিডির বাইরে বসানো এসি মেশিনে আগুন লেগেছিল, যদিও তা হাসপাতালে কর্তব্যরত কর্মীরাই নিভিয়ে দেন। দমকলের আধিকারিক জানিয়েছেন, পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হয়েছে, আতঙ্কের কিছু নেই। তবে কিভাবে ওই এসি মেশিনে আগুন লাগলো তা এখনো স্পষ্ট নয়। দমকলের অনুমান, কোনোভাবে তাপমাত্রার তারতম্য কিংবা অন্য কোনো কারণে এই ঘটনা ঘটতে পারে, তা বিস্তারিত দেখা হচ্ছে। যদিও শর্ট সার্কিট থেকেই আগুন নয় বলেই দাবি দমকলের। হাই নিউজ নেটওয়ার্ক। 24 ঘন্টায় পরপর 2 বাঘিনীর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়। সেন্ট্রাল জু অথরিটির নির্দেশে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃতদেহ দুটি পাঠানো হয়েছে ময়না তদন্তে। ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। মাত্র 24 ঘন্টার মধ্যে পরপর 2 বাঘিনীর মৃত্যু হল আলিপুর চিড়িয়াখানায়। কিভাবে দুদিনে 2 বাঘিনীর মৃত্যু হল সেই কারণ নিয়ে ধোঁয়াশা এখনো কাটেনি। ঘটনায় তদন্ত শুরু করেছে সেন্ট্রাল জু কমিটি। প্রশ্নের মুখে পড়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষ। মঙ্গলবার সকালে আলিপুর চিড়িয়াখানায় মারা যায় 17 বছরের বাঘিনী পায়েল। 2016 সালে ওড়িশার নন্দনকানন থেকে আনা হয়েছিল পায়েলকে। দীর্ঘদিন ধরে নানা অসুস্থতায় ভুগছিল সে। অসুস্থতার কারণে হাঁটা চলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। খাওয়া দাওয়া একরকম বন্ধই হয়ে গিয়েছিল। মঙ্গলবার তার মৃত্যু হয়। এরপর বুধবার সকালে মারা যায় রূপা। আলিপুরে জন্ম নেওয়া সাদা বাঘিনী রূপার মা কৃষ্ণা ছিল ডোরা কাটা বাঘিনী। বাবা ছিল সাদা বাঘ অনিপান। মৃত্যুকালে রূপার বয়স হয়েছিল প্রায় 21 বছর। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রূপা। এক পর্যায়ে তার একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। শেষমেশ পায়েলের মৃত্যুর পরদিন মৃত্যু হয় রূপারও। তবে পরপর 2 বাঘিনীর মৃত্যুতে সন্দেহ ঘনিয়েছে। সেন্ট্রাল জু অথরিটির নির্দেশে ইতিমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃতদেহ দুটি পাঠানো হয়েছে ময়না তদন্তে। ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। যদিও চিড়িয়াখানার কর্তৃপক্ষের দাবি দুটি মৃত্যুই হয়েছে বার্ধক্যজনিত কারণে, তবে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞরা। হাই নিউজ নেটওয়ার্ক। অবশেষে মুখ খুললেন পদচ্যুত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গদি হারানোর জন্য সরাসরি ভারতকে দায়ী করলেন তিনি। ওলির দাবি, একাধিক সংবেদনশীল ইস্যুতে নয়াদিল্লিকে চ্যালেঞ্জ করার সাহস দেখান তিনি, আর সেই কারণেই তাকে ক্ষমতা থেকে সরতে হল। অবশেষে মুখ খুললেন পদচ্যুত নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। গদি হারানোর জন্য সরাসরি ভারতকে দায়ী করলেন তিনি। ওলির দাবি, একাধিক সংবেদনশীল ইস্যুতে নয়াদিল্লিকে চ্যালেঞ্জ করার সাহস দেখান তিনি, আর সেই কারণেই তাকে ক্ষমতা থেকে সরতে হলো। ঠিক কোন কোন ইস্যুর কথা জানিয়েছেন ওলি? একটি সূত্রে জানা গিয়েছে, ওলি এখন নেপাল সেনার আশ্রয়ে শিবপুরি ব্যারাকে রয়েছেন। সেখান থেকে তিনি দাবি করেছেন, ভারতের ক্ষুব্ধ হওয়ার অন্যতম কারণ লিপু লেক বিতর্ক, যে এলাকাকে নিজেদের অঞ্চল বলে দাবি করে দিল্লি। অন্যদিকে ওলির সরকার তা নেপালের এলাকা বলে দাবি করেছে। এছাড়াও অযোধ্যা তথা রামের জন্মস্থান নিয়ে ভিন্ন দাবি করায় তাকে রাজনৈতিক ক্ষমতা হারাতে হয়েছে, এমনটাই দাবি নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর।
সরাসরি তিনি বলেন, অযোধ্যায় রামের জন্মস্থান নিয়ে বিরোধিতা করায় আমি ক্ষমতা হারিয়েছি। জানা গিয়েছে, নিজেদের দলের সাধারণ সম্পাদককে চিঠি লিখে ক্ষমতা হারানো বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন ওলি। 2020 সালের জুলাই মাসে তৎকালীন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভগবান রামকে ভারতীয় না বলে নেপালি বলে দাবি করে বিতর্কের জন্ম দেন। ওলি বলেন, ভগবান রামের রাজ্য অযোধ্যা নেপালের বীরগঞ্জের পশ্চিম দিকে অবস্থিত এবং ভারত একটি বিতর্কিত অযোধ্যা তৈরি করেছে। ওলির দাবি নস্যাৎ করেছে ভারতের বিশেষজ্ঞরা। প্রসঙ্গত, গত সোমবার নেপালে ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে আন্দোলনে নামে জেনজি। এরপর মঙ্গলবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেন কেপি শর্মা ওলি। বহু নেতামন্ত্রীর বাড়িতে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। রাস্তায় ফেলে মারধর করা হয় মন্ত্রীদের। এখনো অশান্তি থামেনি সেখানে। ওলির পদত্যাগের পর নেপালের ক্ষমতা এখন সেনার হাতে। এর মধ্যে অন্তর্বর্তী সরকারের নেতা হিসেবে দেশটির প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির নাম ঘোষণা করেছে জেনজি। গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে ভারত সরকার। হাই নিউজ নেটওয়ার্ক। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ক্রমেই চাপ বাড়াতে উদ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রাশিয়ার উপরে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের উপরে 100% শুল্ক চাপাতে বললেন ট্রাম্প। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর ক্রমেই চাপ বাড়াতে উদ্যত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার রাশিয়ার উপরে চাপ বাড়াতে ইউরোপীয় ইউনিয়নকে ভারত ও চীনের উপরে 100% শুল্ক চাপাতে বললেন তিনি। মঙ্গলবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রিয় বন্ধু বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বার্তা দেন, মোদীর সঙ্গে কথা বলতে চান তিনি। এবার সেই দিনই তিনি ইউরোপীয় ইউনিয়নকে অন্য কথা বললেন, যা দেখে ওয়াকিবহাল মহল বলছে ট্রাম্প রয়েছেন ট্রাম্পেই। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে কনফারেন্স কলে কথা বলেছিলেন ট্রাম্প। সেই সময় তিনি চীন ও ভারতের উপরে 100% শুল্ক চাপানোর কথা বলেন। তাকে বলতে শোনা যায়, বাধ্যতামূলকভাবেই এটা করতে হবে। নাটকীয় শুল্ক আরোপ করতে হবে যতক্ষণ না চীন বা অন্য দেশ রাশিয়া থেকে তেল কেনা বন্ধ করছে। প্রসঙ্গত, ভারত মার্কিন সম্পর্কের জটিলতা কাটাতে মঙ্গলবার এক বিবৃতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ট্রুথে তিনি লেখেন, অত্যন্ত আনন্দের সঙ্গে ঘোষণা করছি, দীর্ঘ বাণিজ্য জট ছাড়াতে দুই মহান দেশ ভারত ও আমেরিকার মধ্যে আলোচনা চলছে। আমার প্রিয় বন্ধু প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে কথা বলতে আগ্রহী। আমার বিশ্বাস দুই মহান দেশের এই আলোচনা খুব শীঘ্রই সমস্ত বাধা পেরিয়ে চূড়ান্ত সমাধানে পৌঁছাবে। এই পরিস্থিতিতে ট্রাম্পের এহেন আচরণ ঘিরে স্বাভাবিকভাবেই বিস্মিত ওয়াকিবহাল মহল। বলে রাখা ভালো, ট্রাম্পের অন্যায্য দাবির কাছে মাথা নত না করায় বাণিজ্য চুক্তি সম্পন্ন হয়নি দুই দেশের। তার উপর রুশ তেল কেনায় ভারতের উপর রীতিমতো দাদাগিরি শুরু করে আমেরিকা। চাপানো হয় 50% শুল্ক। বাণিজ্য চুক্তির কোনো অগ্রগতি না হলে শুল্ক নিয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা করবেন না বলে জানায় হোয়াইট হাউস। পরিস্থিতি যে পথে এগোচ্ছিল তাতে মনে করা হচ্ছিল ভারত মার্কিন সম্পর্ক এবার উল্টো পথে বইবে। সেই সময় ট্রাম্পের মন্তব্য ঘিরে আশা জাগছে বটে, কিন্তু সেই সঙ্গেই ইউরোপীয় ইউনিয়নকে তিনি এমন কেন বললেন তা নিয়েও প্রশ্ন জাগছে। হাই নিউজ নেটওয়ার্ক। অশান্ত হয়ে উঠল ফ্রান্স। প্যারিস সহ দেশের বিভিন্ন শহরে অশান্তির আগুন ছড়ায়। শয়ে শয়ে বিক্ষোভকারী পথে নামেন। তাদের প্রশ্ন, কেন সেবাস্তিয়ান লেকনুরকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এর জেরে বিক্ষোভ শুরু হয়েছে ফ্রান্স। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠেছে। অশান্ত হয়ে উঠল ফ্রান্স। বুধবার সকাল থেকে প্যারিস সহ দেশের বিভিন্ন শহরে অশান্তির আগুন ছড়ায়। শয়ে শয়ে বিক্ষোভকারী পথে নামেন। তাদের প্রশ্ন, কেন সেবাস্তিয়ান লেকনুরকে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিয়েছেন সে দেশের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। অশান্তি ঠেকাতে পুলিশকে কাঁদানি গ্যাস ছুড়তে হয়েছে। পুলিশের দিকে পাল্টা ইট বর্ষণও হয়। সব মিলিয়ে পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, সকাল থেকে অন্তত 200 জন বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। সব অবরোধ করো, এই দাবি তুলে বুধবার পথে নামেন প্রতিবাদীরা। অনলাইনে এই প্রতিবাদের ডাক দেওয়া হয়েছিল।
তবে এই আন্দোলনের কোনো নেতৃত্ব প্রকাশ্যে আসেননি। পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহিনী নামানো হয়। প্রতিবাদীদের আটকাতে ব্যারিকেড দেওয়া হয় রাস্তার বিভিন্ন জায়গায়। পুলিশের তৎপরতায় বিক্ষোভের আঁচ বেশি ছড়াতে না পারলেও বিক্ষিপ্ত অশান্তির খবরও মিলেছে। বাসে আগুন ধরানো থেকে শুরু করে ট্রেনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার মতো বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে গোটা ফ্রান্স জুড়ে। সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী ব্রুনো রিটেইলোয়ের অভিযোগ, বিক্ষোভকারীরা বিদ্রোহের পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করেছিলেন, কিন্তু তা ব্যর্থ করা সম্ভব হয়েছে। গত কয়েক বছর ধরে ফ্রান্সের নাগরিকদের দৈনন্দিন খরচ বাড়ছে। মূলত এই অর্থনৈতিক সংকটকে হাতিয়ার করেই সুর চড়িয়েছিল অতি দক্ষিণপন্থীর ন্যাশনাল র্যালি। শুধু তাই নয়, দেশের বিভিন্ন প্রান্তে নানা সময়ে অশান্তির ঘটনা ঘটেছে। আন্দোলনকারীদের নিশানায় ছিলেন ফ্রান্সের সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী ফ্রাঁসোয়া বেরু। এই পরিস্থিতিতে বেরু নিজেই ভোটাভুটির দিকে যান। অনাস্থা ভোটের আগে তিনি তার আর্থিক এবং ভবিষ্যতের পরিকল্পনার কথাও জানান ও তাকে সমর্থন করার আবেদনও করেন। কিন্তু আবেদনে কোনো ফল হয়নি। সোমবার ফরাসি আইনসভার 577 সদস্যের মধ্যে 331 জন সদস্য বেরুর প্রতি অনাস্থা জানান। পদত্যাগ করতে বাধ্য হন বেরু। গত বছরের ডিসেম্বরে প্রধানমন্ত্রী হন বেরু। 9 মাসেরও কম সময়ের মধ্যে সোমবার আস্থা ভোটে হারেন তিনি। এই নিয়ে দুবার অনাস্থা ভোটের পরপর দুই প্রধানমন্ত্রী পরাজিত হলেন ফ্রান্সে। প্রসঙ্গত, গত বছরের 4 ডিসেম্বর ফরাসি পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল অ্যাসেম্বলিতে আস্থা ভোটে পরাজিত হন তৎকালীন প্রধানমন্ত্রী মাইকেল বানিরের। তার বিরুদ্ধে এক কাট্টা ছিলেন বামপন্থী ও অতি দক্ষিণপন্থী সদস্যরা। তার উত্তরসূরি হিসেবে বেছে নেওয়া হয় বেরুকে। তবে তিনিও বেশিদিন ক্ষমতায় থাকতে পারলেন না। হাই নিউজ নেটওয়ার্ক। নিউজ টুডে এখন এ পর্যন্তই। আরো অন্যান্য খবরের জন্য নজর রাখুন হাই নিউজে। নির্ভীক, নিরপেক্ষ।